হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রিতে আমরা আইসোমেরিজম পড়ছিলাম। গঠনমূলক সমবায়বতা বা স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে আমাদের টটোমেরিজম পার্টটা বাকি আছে। এবার টটোমেরিজম কী জিনিস এটা সবার আগে জানতে গেলে আমাদেরকে সাম্যাবস্থার কনসেপ্ট বুঝতে হবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা তোমরা যারা পড়ে এসেছো তারা জানবে যে একটা সিস্টেম যখন সাম্যাবস্থায় পৌঁছয় তখন সেই সিস্টেমে যারা যারা উপস্থিত প্রত্যেকের আপেক্ষিক পরিমাণ, একটার সাপেক্ষে অন্যটার কনসেন্ট্রেশন, এটা ফিক্সড হয়ে যায় এবং সবাই একসঙ্গে ওই সলিউশনে এক্সিস্ট করে, অর্থাৎ অবস্থান করে। টটোমারদের ক্ষেত্রেও তাই। আমরা দুটো টার্ম ব্যবহার করবো, টটোমেরিজম এবং টটোমার। টটোমার মানে মানে ওই আইসোমার এর সমতুল্য আর কি। তো দুটো স্ট্রাকচারাল আইসোমার, তাদেরকে আমরা পরস্পরের টটোমার বলবো কখন, যখন তারা টটোমেরিজম বলে যে ধর্মটা বা যে প্রপার্টিটা সেইটা যখন শো করবে। এবার টটোমেরিজমটা কি? টটোমেরিজম হচ্ছে সেই প্রপার্টি যেটার জন্য দুটো স্ট্রাকচারাল আইসোমার, তারা তারা দুজন, দুই বা তার বেশিও হতে পারে, তারা পরস্পর সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে থাকে এবং এরা ইন্টার কনভার্টিবল, মানে একটা থেকে অন্যটায় কনভার্ট করা যায়। মানে একটা সহজ এক্সাম্পল দিই, সব থেকে আগে মানে একদম শুরুতে টটোমেরিজম কনসেপ্টটা এসেছিলো যেখান থেকে, সেইটা এসেছিলো একটা পার্টিকুলার যৌগর গঠন সংক্রান্ত আলোচনা থেকে। সেটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। ঠিক আছে, আমরা সংক্ষেপে ওটাকে বলি ইএএ, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। স্ট্রাকচার কেমন? এটা হচ্ছে একটা এস্টার অ্যাকচুয়ালি, দেখো এই হচ্ছে তার স্ট্রাকচার। এখন এই যে সিও ও পার্ট আছে, এস্টার কেমন হয়? আর সিও ও আর ড্যাশ, এই পোর্শনটা যেখানেই থাকে যার দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ, সেটাকে আমরা এস্টার বলি, অর্গানিক এস্টার। তো এই যে সি ডবল বন্ড ও, আর এদিকে একটা ও আছে, তার এদিকে একটা অ্যালকিল গ্রুপ ইথাইল, আর এদিকে একটা অন্য একটা গ্রুপ আছে, সুতরাং একটা এস্টার। এবার এটা এমন একটা এস্টার যে এস্টারের বিটা পজিশনে, এটা যদি এস্টার গ্রুপ হয়, ধরো এটা হচ্ছে এস্টার গ্রুপ, তো সেখানে এখানে আমাদের এইটা হচ্ছে এস্টার গ্রুপ। তাহলে এই গ্রুপের সাপেক্ষে ঠিক পার্শ্ববর্তী কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তারপরের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। বিটা কার্বন একটা কিটোন গ্রুপ আছে। আমরা এই ধরনের কম্পাউন্ডকে বলি বিটা কিটো এস্টার। এখন এস্টার পর্যন্ত ঠিক ছিল যে এটা একটা এস্টার, কিন্তু এইবার এখানে গণ্ডগোল লাগলো যে এই যে এস্টারটা, তার বিটা পজিশনে একটা কিটো আছে, এই কিটো আছে, এই জায়গাটা দিয়ে একটা কনফিউশন তৈরি হলো। একদল বললেন যে হ্যাঁ এখানে বিটাতে একটা কিটো আছে, আরেক দল বললেন যে না, বিটাতে কোনো কিটো গ্রুপ নেই, তার পরিবর্তে অন্য আর একটা গ্রুপ আছে। কি গ্রুপ? সেইটা করার জন্য আমরা কি করলাম, আমরা এই যে দেখো কিটোন গ্রুপটা, তো কিটোন গ্রুপের যে অক্সিজেন, আমি এবার আলফা আর বিটাটা মুছে দিচ্ছি। কিটোন গ্রুপের যে অক্সিজেন, সেই অক্সিজেনটাকে আমরা নাম্বারিং করছি, এটাকে আমরা বলছি 1 নম্বর। এই নাম্বারিংটা মাথায় রাখবে, এটা কিন্তু আইইউপিএসসি মেথডে নাম্বারিং নয়, জাস্ট এইটুকু পার্টের জন্য। এটা 1 নম্বর পরমাণু, এটা 2 নম্বর পরমাণু, এই কার্বনটা হচ্ছে 3 নম্বর পরমাণু। 3 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে। মোর ইম্পর্টেন্টলি 3 নম্বর কার্বন পরমাণুটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা sp3 কার্বন, যার মধ্যে দুটো হাইড্রোজেন আছে। তো একটা হাইড্রোজেনকে আমি নিচে এইভাবে দেখালাম, ধরো এখানে একটা হাইড্রোজেন দেখালাম। এই 3 নম্বর পজিশন থেকে হাইড্রোজেনটা 1 নম্বর পজিশনে শিফট করে যাবে। আবার বলছি, 3 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে 3 নম্বর কার্বন পরমাণুতে একটা হাইড্রোজেন আছে, এটা 1 নম্বর পজিশনে শিফট করলে ও এর সঙ্গে যদি জুড়ে যায় তাহলে OH হয়ে যাবে, আর 1-2 এর মাঝে যে ডাবল বন্ড সেটা 2-3 এর মাঝে চলে আসবে। যদি এরকম কিছু শিফটিং হয় তাহলে কি হয় দেখো, CH3C, এই উপরে যে ও ছিল 1 নম্বর, তার সঙ্গে জুড়ে যাবে 3 নম্বরের একটা হাইড্রোজেন, তো এটা হয়ে গেল OH, এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। আর 1 আর 2 এর মাঝখানে যে ডাবল বন্ড, সেটা 2 আর 3 এর মাঝখানে চলে আসবে, মানে এই একটা CH হয়ে যাবে, কারণ একটা H ও এর সঙ্গে চলে গেছে। বাদ বাকি ওই দিকটা মানে এস্টার গ্রুপটা এবার যা ছিল সেটা ইনট্যাক্ট, O C2H5। তাহলে এইবার আরেক দল বিজ্ঞানী বললেন যে না, এটা এমন একটা এস্টার যার আলফা বিটা এই দুটো কার্বনের মধ্যে আনস্যাচুরেশন আছে। আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার, এবং বিটা কার্বনে একটা OH অর্থাৎ কি বলবো, অ্যালকোহল গ্রুপ আছে। এই যে অ্যালকোহল গ্রুপকে আমরা
আইইউপিএসি মেথডে বলি অল, ওএল। অ্যালকিনকে আইইউপিএসি মেথডে বলা হয় ইন। তাহলে ইন আর অল এই দুটো মিলিয়ে এখানে এমন একটা গ্রুপ থাকলো যেটা হচ্ছে ইনল। তাহলে এমন একটা এস্টার যার সঙ্গে ইনল গ্রুপ আছে। আবার অন্য কিছু সায়েন্টিস্ট বলছেন এটা এমন একটা এস্টার যার সঙ্গে একটা কিটোন গ্রুপ আছে। এখন এস্টারের সঙ্গে ডাবল বন্ড এবং অ্যালকোহল আছে নাকি কিটোন আছে, তো দুজনই প্রমাণ করার চেষ্টা করলেন এবং দেখা গেল যে দু দলের সায়েন্টিস্ট মানে দু দলই তাদের যে বক্তব্য সেটা প্রমাণ করতে পারলেন। তো প্রমাণ করতে পারলেন যখন, তখন সেখান থেকে সিদ্ধান্ত করা হলো তাহলে নিশ্চয়ই এখানে এমন একটা কিছু ঘটে যেখান থেকে কিটো গ্রুপটা ওই গ্রুপে কনভার্ট হয়ে যায়। এবং আমি যদি একটা পাত্রের মধ্যে শুধুমাত্রই এটাকে নিই, তাহলে খানিক বাদে আমরা দেখব যে ওই পাত্রের মধ্যে দুটোই কম্পাউন্ড এক্সিস্ট করছে, মানে একটা থেকে অন্যটার মানে স্বতঃস্ফূর্তভাবে আপনি অটোমেটিক্যালি কনভার্সনটা হয়ে যাচ্ছে। এবং আমরা সেই জন্য বলি যে এরা দুজন সাম্যাবস্থায় আছে এবং ইন্টার কনভার্টিবল। তাহলে যখন আমরা দেখব যে দুটো স্ট্রাকচারাল আইসোমার, এই যে দুজন এখন কিন্তু পরস্পরের স্ট্রাকচারাল আইসোমার, স্ট্রাকচার আলাদা কিন্তু মলিকুলার ফর্মুলা সেম। তো যখন আমরা দেখব যে স্ট্রাকচারাল আইসোমারগুলো ইন্টার কনভার্টিবল এবং ইকুইলিব্রিয়ামে থাকছে, তখন আমরা তাদেরকে বলবো টটোমার এবং এই ঘটনাকে আমরা বলবো টটোমেরিজম। এখানে লিখছি টটোমার্স আর স্ট্রাকচারাল আইসোমার্স অফ ইচ আদার which exist in equilibrium and are interconvertible, and this phenomena is called tautomerism. এবার কথা হচ্ছে দেখো এটা একটা আমি বলবো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ হচ্ছে বি এর টটোমার বা বি হচ্ছে এ এর টটোমার। খুব ভালো করে লক্ষ্য করো, এস্টার গ্রুপ ছাড়া বাকি যে গ্রুপটা আছে এখানে কিটোন একটা আলাদা ফাংশনাল গ্রুপ, এখানে কিন্তু কিটোন ফাংশনাল গ্রুপ নেই, অন্য ফাংশনাল গ্রুপ আছে, অ্যালকোহল আছে, অ্যালকিন আছে। স্টিল আমরা এই দুজনকে পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার বা ফাংশনাল আইসোমার বলবো না, কারণ আমরা এর আগে যে ফাংশনাল আইসোমার পড়েছি, ধরা যাক কিটোনের সঙ্গে অ্যালডিহাইড ফাংশনাল আইসোমার, অ্যালকোহলের সঙ্গে ইথার ফাংশনাল আইসোমার। ফাংশনাল আইসোমার যারা, ধরা যাক দুটো কম্পাউন্ড, একটা অ্যালকোহল একটা ইথার, এরা পরস্পরের ফাংশনাল আইসোমার। তো এরা কখনোই এরকম ইন্টার কনভার্টিবল হবে না, একটা থেকে অন্যটায় কনভার্ট করা যাবে না। আমি যদি একটা অ্যালকোহল রেখে দিই সলিউশন, তাহলে বেশ কিছুদিন পরে আমি কখনোই দেখবো না যে সে ওই সলিউশনের মধ্যে অ্যালকোহলের পাশাপাশি কিছুটা ইথারও আমি পাচ্ছি, তার কোনো প্রমাণ কিন্তু পাবো না। অ্যালকোহলটা অ্যালকোহল হিসেবেই থাকবে। অর্থাৎ দুটো ফাংশনাল আইসোমার তারা পরস্পর সেপারেটলি এক্সিস্ট করে, একই সঙ্গে একই সলিউশনে তারা এক্সিস্ট করে না। সুতরাং ফাংশনাল গ্রুপ আলাদা মানেই তারা পরস্পরের ফাংশনাল আইসোমার, এইটা আমরা বলবো না। যখনই দুটো কম্পাউন্ডের মধ্যে সম্পর্ক আমাদেরকে বুঝতে হবে আইসোমেরিক রিলেশন, যে একটা অন্যটার দুটো হচ্ছে পরস্পরের স্ট্রাকচারাল আইসোমার, তো কী ধরনের রিলেশন আছে, কী ধরনের স্ট্রাকচারাল আইসোমার, তখন শুরুতেই আমরা দেখব যে তারা পরস্পরের টটোমার কিনা। যদি টটোমার না হয় তখন তারা ফাংশনাল আইসোমার হতে পারে, যদি ফাংশনাল গ্রুপ আলাদা হয়। তো ফাংশনাল গ্রুপ যদি ডিফারেন্ট হয়, আলাদা হয়, তাহলে শুরুতেই আমরা ওদেরকে ফাংশনাল আইসোমার বলবো না, আগে দেখে নেবো যে ওরা পরস্পরের টটোমার কিনা। যদি টটোমার না হয় তখন ফাংশনাল আইসোমার। ঠিক আছে, আমরা এখানে বলছি দেখো, টটোমার্স হ্যাভ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপস বাট দে আর নট ফাংশনাল আইসোমার্স অফ ইচ আদার। তাদেরকে আমরা ফাংশনাল আইসোমার বলবো না, যদিও তাদের ফাংশনাল গ্রুপ আলাদা। কেন বলছে? বিকজ ফাংশনাল আইসোমার্স হ্যাভ সেপারেট আইডেন্টিটি। ফাংশনাল আইসোমারগুলোর আইডেন্টিটি আলাদা আলাদা। একটাই সলিউশনের মধ্যে দুজন মিলে বা যদি দুইয়েরও বেশি টটোমার হয়, তো সবাই মিলে একসঙ্গে ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করছে, এরকমটা হবে না। তা বলছে ফাংশনাল আইসোমার্স হ্যাভ সেপারেট আইডেন্টিটি অ্যান্ড দে আর নট ইন্টার কনভার্টেবল। একটা থেকে অন্যটায় রূপান্তর ওইভাবে অটোমেটিক্যালি ওইরকম হয়ে যায় না। দে ডু নট এক্সিস্ট ইন ইকুইলিব্রিয়াম আইদার, তারা পরস্পর ইকুইলিব্রিয়ামেও থাকে না। সুতরাং তাই জন্য আমরা ফাংশনাল আইসোমার কখনোই টটোমারদের ফাংশনাল আইসোমার বলবো না। আর থার্ড একটা হচ্ছে যে টটোমেরিজম ইজ অলসো কল্ড প্রোটোট্রপি। এটা টটোমেরিজমের আর একটা নাম। প্রোটোট্রপি মানে প্রোটনের একটা ব্যাপার আছে, বুঝতে পারা যাচ্ছে। বলছে অ্যাজ ইট ইজ প্রোটন হুইচ কিপস অসিলেটিং ফ্রম ওয়ান পজিশন টু আদার অ্যান্ড রেজাল্টস টটোমেরিজম। কেন? তা টটোমেরিজমকে আমরা প্রোটোট্রপি কেন বলছি? কারণ এখানে একটা প্রোটন ইনভলভ থাকে যে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে অসিলেট করে। মানে কি? এই যে প্রোটনটা আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর পজিশন থেকে 1 নম্বর পজিশনেও চলে গেল,
গেলেই এরকম একটা হয়ে গেল। আবার ওই পার্টিকুলার প্রোটনটাই এই যে 1 নম্বর পজিশনে চলে এসছে, এই যদি আবার অসিলেট করে আবার 3 নম্বর পজিশনে চলে যায়, তখন আমরা আবার ইনল থেকে কিটোতে ফিরে আসব। তাহলে এই প্রোটনের অসিলেশনের জন্য একটা টটোমের থেকে আর একটা টটোমারে আমরা যাই, সেই জন্য টটোমেরিজমের যে ঘটনাটা, এটাকে আমরা অনেক সময় প্রোটোট্রপি বলি। আচ্ছা, টটোমেরিজম এবং রেজোনেন্সের মধ্যে পার্থক্য। রেজোনেন্স ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, টটোমেরিজম সম্পূর্ণ আলাদা। মাঝে মাঝে আমাদের কনফিউশন তৈরি হয়, মানে বেশ কিছু কোয়েশ্চেন্সও এরকম থাকে যেখানে কনফিউশন তৈরি করার চেষ্টা করা হয়। তাই এরকম এদের মধ্যে যা ডিফারেন্স সেটা শুরুতে আমি একটু বলে নিচ্ছি। প্রথম কথা, টটোমার্স আর রিয়েল অ্যান্ড দে ক্যান বি ডিটেক্টেড। টটোমার্সগুলো রিয়েল। টটোমার মানে তো আইসোমার, মানে দুটো কম্পাউন্ড যাদের মানে স্ট্রাকচার আইসোমার, মানে দুটো কম্পাউন্ড যাদের মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচার আলাদা। তো তাদের তো এক্সিস্টেন্স তো থাকবেই, বাস্তবে তাদের অস্তিত্ব আছে। কিন্তু আরএসগুলো, রেজোনেটিং স্ট্রাকচারসগুলো, তাদের কোনো বাস্তবে অস্তিত্ব নেই। আমরা রেজোনেন্স পড়ার সময় ডিটেলে জেনেছি যে আরএসগুলো আসলে বাস্তবে তাদের কোনো অস্তিত্ব থাকে না। আমরা খালি রিয়াকশন মেকানিজম দেখানোর জন্য ওদেরকে ব্যবহার করি। আর অ্যাকচুয়ালি যার অস্তিত্ব বাস্তবে থাকে সেটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। যাই হোক, এবার টটোমেরিজমে বলছে বোথ সিগমা অ্যান্ড পাই ইলেকট্রনস পার্টিসিপেট। সিগমা এবং পাই ইলেকট্রন উভয়ই পার্টিসিপেট করে। আমরা আগের এক্সাম্পলটাতেই দেখলাম, আরও প্রচুর এক্সাম্পল দেখবো এরপরে। কিন্তু আমরা জানি যে রেজোনেন্সে কেবলমাত্র পাই ইলেকট্রনগুলোই পার্টিসিপেট করতে পারে। আর অ্যাটম শিফটস ফ্রম ওয়ান পজিশন টু আদার। আমরা দেখলাম যে হাইড্রোজেনটা 3 নম্বর থেকে 1 নম্বর পজিশনে শিফট করে গেল, কিন্তু রেজোনেন্সে কোনো অ্যাটমের শিফটিং হয় না, সিগমা স্কেলেটন ইনট্যাক্ট থাকে, কেবলমাত্র পাই ইলেকট্রনের শিফটিং হয়। অ্যাটম মানে এখানে লিখছি নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস মানেই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটম ভাবো। নিউক্লিয়াস শিফটিং মানে অ্যাটমের শিফটিং ইজ ফরবিডেন ইন রেজোনেন্স। ফরবিডেন মানে যেটা মানে অ্যালাউড না, নট অ্যালাউড ইন রেজোনেন্স। তো এটা কপি করো। আচ্ছা, এরপর আমরা পড়বো টাইপস অফ টটোমেরিজম। ক রকমের টটোমেরিজম হয় আমরা একটু আগে বললাম যে এটাকে আমরা প্রোটোট্রপিও বলি, কারণ প্রোটনটা একটা পজিশন থেকে অন্য পজিশনে শিফট করে। এইটার উপর বেস করে আমরা এই ক্লাসিফিকেশনটা করি আর কি। তো প্রথম আমরা যে টাইপটা পড়বো সেটাকে আমরা বলবো ডায়াড, DIAD। ঠিক আছে, এই ডায়াডের মধ্যে ডাই মানে দুই। তো এইটার উপর আমরা একটু ফোকাস করি যে দুই অ্যাকচুয়ালি কী হয়। আমরা একটাই এক্সাম্পল পড়বো এখানে, এবং এটা খুবই রেয়ার একটা ঘটনা। আমরা একটাই এক্সাম্পল পড়বো, এইটা আমাদের পরীক্ষা পারপাসেও খুব বেশি ইম্পর্ট্যান্ট নয় আর কি। ঠিক আছে, তো দেখো আমি এখানে লিখেছি HCN আর HNC। আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর পজিশন থেকে সি, অ্যাকচুয়ালি আমি এটাকে উল্টো করে দিয়েছি। অ্যাকচুয়ালি হাইড্রোজেনটা আছে 1 নম্বর অ্যাটমের সঙ্গে, এখানে হাইড্রোজেনটা আছে কার সঙ্গে, 2 নম্বর অ্যাটমের সঙ্গে। আবারও বলছি, এই 1, 2 কিন্তু IUPAC নিয়ম মেনে নয়, জাস্ট বোঝানোর জন্য যে হাইড্রোজেনটা 1 নম্বর পজিশন থেকে কত নম্বর পজিশনে শিফট করেছে, 2 নম্বর পজিশনে শিফট করেছে। এই জন্য আমরা বলছি ডায়াড, ডাই প্লাস এডি। তো এটার একটা এক্সাম্পল, এবং এটা খুব বেশি পরীক্ষাতে আসেও না। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রায়াড। ট্রায়াড মানে বুঝতেই পারছি যে 1 থেকে 3 নম্বর পজিশনে আমাদের হাইড্রোজেনটা শিফট করবে। এবার এইটার আন্ডারে 5খানা ভাগ আছে যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিটো ইনল টটোমেরিজম। ঠিক আছে, ডায়াড ব্যাপারটা এতটাই লেস ইম্পর্টেন্ট যেটা অনেকে পড়ানি না, পুরোই বাদ দিয়ে দেন। তো 1 লাইন বলে নিলে আমাদের খুব একটা ক্ষতি নেই, সেজন্য বলে রাখলাম। কিটো ইনল দেখো কী হচ্ছে, কিটোন গ্রুপ আছে। ঠিক আছে, আমরা কি বললাম, কিটোন গ্রুপের পাশে একটা এমন কার্বন থাকবে যে কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এবং সেই কার্বনে একটা হাইড্রোজেন থাকবে। একটা কেন, একাধিকও থাকতে পারে, তো একটা অ্যাটলিস্ট থাকতে হবে। এইবার কনভার্ট হবে কীরকম করে বললাম, এটা 1 নম্বর অ্যাটম, এটা 2 নম্বর অ্যাটম, অন্য কালি দিয়ে লিখি, তাহলে এই অক্সিজেনটা হচ্ছে আমাদের 1 নম্বর অ্যাটম, এই কার্বনটা 2 নম্বর, আর এই কার্বনটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কার্বনের সঙ্গে বা 3 নম্বর অ্যাটমের সঙ্গে প্রোটন আছে, ও শিফট করবে 1 নম্বরে। আর পাই বন্ডটা 1, 2 এর মাঝখানে আছে, ওটা চলে আসবে 2, 3 এর মাঝখানে। তাহলে সি ডবল বন্ড সি, এখানে OH। ঠিক আছে, এই মোটামুটি হয়ে যাবে ইনল। এখানে ইন আর অল দুটোই আছে। তাহলে কিটো ইনল টটোমেরিজম মানে তার মধ্যে এটা হচ্ছে কিটো স্ট্রাকচার আর এটা হচ্ছে ইনল স্ট্রাকচার, দুটো আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, 2 নম্বর
অর্থাৎ ট্রায়াডের আন্ডারে সেকেন্ড হচ্ছে নাইট্রোসো অক্সিম, অর্থাৎ দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে নাইট্রোসো আর একটা হচ্ছে অক্সিম, যারা পরস্পরের টটোমা। নাইট্রোসো কীরকম হয়? নাইট্রোসোতে N ডাবল বন্ড ও থাকে, ঠিক আছে। ধরো এখানে কার্বন আছে, এই কার্বনটা sp3 কার্বন। এবার এই sp3 কার্বনের সঙ্গে ধরো যাক তিন দিকেই হাইড্রোজেন আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আবারও আমি যদি পজিশানগুলো দেখাই, তাহলে এখানে যেমন C ডাবল বন্ড ওতে ওটা 1 নম্বর ছিল, তো এখানে এটা 1, এটা 2, এটা ধরো 3। আবারও 3 নম্বরের কোনো একটা হাইড্রোজেন চলে যাবে 1 নম্বরে, এবং 1, 2 এর বদলে 2, 3-এর মধ্যে ডাবল বন্ড আসবে। তাহলে এই যে সি যেটা হলো, এখানে ডাবল বন্ড N হয়ে গেল, আর এখানে সিঙ্গেল বন্ড OH হয়ে গেল। এবার এই ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH, এই যে ফাংশনাল গ্রুপটা, এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে অক্সিম। যেখানে যেখানে আমরা এরকম দেখবো যে ডাবল বন্ড C ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH, আমরা বুঝে নেবো যে ওটা হচ্ছে অক্সিম কম্পাউন্ড। তাহলে এটা হচ্ছে নাইট্রোসো, আর এটা হচ্ছে অক্সিম। নাইট্রোসো অক্সিমের মতন থার্ড হচ্ছে সি, লিখি এখানে, একটা হচ্ছে নাইট্রো, আর একটা ফর্ম হচ্ছে অ্যাসি, ঠিক আছে। কিটোইনল টটোমেরিজম, নাইট্রোসো অক্সিম, নাইট্রো অ্যাসি। নাইট্রো কীরকম? নাইট্রো গ্রুপ এরকম N ডাবল বন্ড ও। নাইট্রো গ্রুপের আমরা স্ট্রাকচার এর আগে পড়েছি কোথায়, যখন আমরা রেজোনেন্স পড়েছি জিওসির আন্ডারে, সেখানে এই নাইট্রোজেনটা প্লাস চার্জ থাকে, এখানে ধরো একটা কার্বন আছে sp3। তো এই sp3 কার্বনে ধরা যাক হাইড্রোজেন আছে 3খানা, আমাদের একটা হাইড্রোজেন দরকার sp3 কার্বনে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই যে কার্বনটা, এটা হচ্ছে sp3, আর এখানেও এইটা হচ্ছে sp3, এখানেও তো মেনশন করিয়ে দিয়েছি। তাহলে এই যে গ্রুপটা রয়েছে ফাংশনাল গ্রুপটা, অবশ্যই ফাংশনাল গ্রুপটা এমন একটা ফাংশনাল গ্রুপ যেটা কিনা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে। সব ক্ষেত্রেই তাই, দেখো এটা 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 সব ক্ষেত্রেই, আরও যা যা করবো সব জায়গাতেই। তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের আলফা পজিশনে একটা sp3 কার্বন থাকবে এবং সেখানে হাইড্রোজেন থাকবে। তো তখন আমরা এরকম ট্রায়াড দেখতে পারবো। এবার কী হলো এখানেও তাই, দেখো আবার যদি নাম্বারিং করি আমি, 1, 2 আর 3, 1 আর 2 এর মাঝখানে ডাবল বন্ড আছে, সরি, ডাবল বন্ডটা চলে আসবে 2 আর 3 এর মাঝখানে। আর তাহলে কী লিখলাম দেখো, H, এই দুটো H থাকলো, এখানে ডাবল বন্ড হয়ে গেল 2 আর 3 এর মাঝখানে, এখানে N, এখানে হয়ে গেল OH, এটা যেরকম ছিল, এতে কোনো চেঞ্জ এলো না। আর নাইট্রোজেনের বন্ড যেহেতু 4টে ছিল প্লাস চার্জ, ওদিকেও 4টে। এটা হচ্ছে নাইট্রো ফর্ম, যেখানে এই NO2 গ্রুপ আছে। আর এটা হচ্ছে অ্যাসি ফর্ম। অ্যাসি কেন বলা হয়? কারণ এবার এই যে OH-এর এনের সঙ্গে যুক্ত যে OH-টা, এইটা এবার প্রোটন হিসেবে বাইরে বেরোতে পারে, মানে H+ হিসেবে বাইরে বেরোতে পারে, মানে অ্যাসিডের মতন কাজ করতে পারে, সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাসি। ফোর্থ হচ্ছে মানে ট্রায়াডের আন্ডারে নাম্বার ডি হচ্ছে সায়ানো আর ইনইমিন, ঠিক আছে। বানানটা কি লিখলাম, সায়ানো ইনইমিন, কীরকম দেখতে হয় দেখো। সায়ানো মানে C ট্রিপল বন্ড N। এবার এই গ্রুপের আলফা পজিশনে আমার একটা কার্বন আছে, এটা sp3, এর সঙ্গে ধরো 3টে হাইড্রোজেন আছে, ঠিক আছে। এটা সায়ানো কম্পাউন্ড হয়ে গেল, CN সায়ানো গ্রুপ। এবার এখানেও যদি আমি আবারও নাম্বারিং দেখাই, এটা 1, এটা 2, এটা 3, তাহলে পাই বন্ড শিফট করবে 1 আর 2 এর মাঝখান থেকে, দুখানা পাই বন্ড আছে, যে কোনো একটা শিফট করবে এখানে। তো এখানে শিফট করে গেল, আর 3 নম্বর থেকে হাইড্রোজেন চলে যাবে 1-এ, তাহলে ডাবল বন্ড হয়ে গেল, NH হয়ে গেল। এটা এমন একটা কম্পাউন্ড যেখানে C ডাবল বন্ড C আছে, মানে ইন, তাই না, অ্যালকিন। তো সেই ইন আছে, ইন, আর C ডাবল বন্ড N মানে হচ্ছে ইমিন, এই দুটো মিলিয়ে হয়ে গেল ইনইমিন, ঠিক আছে। আর এটা হচ্ছে সায়ানো। তাহলে সায়ানো এবং ইনইমিন এরা হচ্ছে পরস্পরের টটোমার। আচ্ছা, একটা কথা আমি লিখে রাখি এখানে, এটা কাজে লাগবে আমাদের। এই যে C ডাবল বন্ড দেখো, C ট্রিপল বন্ড N,
যদি থাকে তাহলে সেটা হচ্ছে সায়ানো, বা আমরা IUPAC-তে বলি নাইট্রাইল। যদি C ডাবল বন্ড N থাকে তাহলে সেটা হচ্ছে ইমিন, ঠিক আছে। আর যদি C সিঙ্গেল বন্ড N থাকে সেটা হচ্ছে অ্যামিন। C সিঙ্গেল বন্ড NH2 অ্যামিন হয়ে গেল। প্রাইমারি সেকেন্ডারি টারশারি অ্যামিন হয় আমরা জানি, ঠিক আছে। চারটে হয়ে গেল। 5 নম্বর ট্রায়াডটা 5 রকমের বললাম। তাহলে একটা হয়ে গেল কিটোইনল, নেক্সট হয়ে গেল নাইট্রোসক্সিম, নাইট্রোঅ্যাসি, সায়ানো ইনিমিন, আরেকটা হচ্ছে 5 নম্বর হচ্ছে এটা ইনিমিন ছিল তো, অ্যানইমিন আর ইনঅ্যামিন। কীরকম এটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। ANE, এন হয় না, অ্যালকেনের লাস্টে যে সাফিক্সটা থাকে ANE, তো সেই অ্যালকেন মানে C সিঙ্গেল বন্ড C, তো সেই C সিঙ্গেল বন্ড C আর তার সঙ্গে থাকবে ইমিন। ইমিন মানে কি C ডাবল বন্ড N, এখানে থাকলো ধরো ডাবল বন্ড N, এইরকম একটা স্কেলেটন। এবার এখানে প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোজেন আছে, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে এটা এমন একটা কম্পাউন্ড হয়ে গেল যেটাকে আমরা বলবো এনিমিন, মানে অ্যালকেনের N, C সিঙ্গেল বন্ড C, আর ইমিন মানে হচ্ছে C ডাবল বন্ড N, এইটা। এবার এইখানে তুমি যদি টোটোমেরিজমের যে কনসেপ্ট সেটা যদি লাগাও, যে এটা 1, এটা 2, এটা 3, তাহলে আবারও 1 এবং 2 এর মাঝখানে যে ডাবল বন্ড আছে সেইটা শিফট করে যাবে 2 আর 3 এর মাঝখানে। তার মানে এইখানে হয়ে গেল ডাবল বন্ড, ঠিক আছে। আর 3 নম্বর থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এখানে, তাহলে এখানে একটা H ছিল সেটাকে দিয়ে দিই, আর এখানে হয়ে গেল N, আর এনের সঙ্গে একটা H হয়ে গেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এখানটা এই স্কেলেটনটা আঁকার সময় একটু গন্ডগোল করেছি। গন্ডগোল মানে কি, এখানে যেহেতু নাইট্রোজেন আছে ত্রিযোজি, তো দুটো বন্ড দেখা যাচ্ছে, তো একটা H এখানে হবে, সুতরাং এইখানে একটা আর একটা H লিখে দিতে হবে। তাহলে এইটা এমন একটা কম্পাউন্ড হলো যেখানে C ডাবল বন্ড C মানে অ্যালকিনের ইন, আর এটা হচ্ছে অ্যামিন, C সিঙ্গেল বন্ড মানে অ্যামিন, তাহলে ইন আর অ্যামিন মিশিয়ে ইনঅ্যামিন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন প্লাস অ্যামিন, তো এই মিলিয়ে হয়ে গেল ইনঅ্যামিন। আর এখন IPC নামকরণের সময় জেনেছি আমরা যে এরকম যদি দুটো শব্দকে মিশিয়ে লিখি আমরা, তখন প্রথমটার লাস্ট যদি ভাবেল থাকে তাহলে সেটা আউট হয়ে যায়। তো এটা হয়ে গেল তাহলে অ্যানিমিন আর ইনঅ্যামিন, এই 5 ধরনের আমরা পাই ট্রায়াড। এটা সেকেন্ড টাইপ, ফার্স্ট টাইপ ছিল ডায়াড, সেকেন্ড টাইপ হলো ট্রায়াড, আর থার্ড টাইপ আমরা লিখবো স্পেস টটোমার। আচ্ছা, ডায়াড হলো, ট্রায়াড হলো, এরপর আমরা পড়বো স্পেস টটোমার। কিন্তু সেইটা পড়ার আগে আমরা ট্রায়াড সংক্রান্ত কয়েকটা এক্সাম্পল করে নিই। এখানে বলছে যে রাইট টটোমার্স অফ দ্য ফলোয়িং, ব্র্যাকেটে ট্রায়াড লিখে দিয়েছি, যে এদের যে ট্রায়াড যেগুলো হবে সেই টটোমারগুলোর সংকেত আঁকতে বলছে। তো দেখো এখানে এই যে C ডাবল বন্ডও আছে, তো আমি নাম্বারিং করি 1, 2 and 3, তাহলে এই 3 নম্বর পজিশন থেকে হাইড্রোজেন চলে যাবে 1-এ, আর 1, 2 এর মাঝখানে ডাবল বন্ড চলে আসবে 2 আর 3 এর মাঝখানে, যেরকমভাবে আমরা করলাম আর কি। এখন তাহলে এই টটোমার কী হবে, CH3 CH ডাবল বন্ড C, এখানে OH হয়ে যাবে, ঠিক আছে। একই রকমভাবে দেখো 1, 2 আর এই কার্বনটা হচ্ছে 3 নম্বর, কারণ এটা sp3, এদিকে PH মানে ফিনাইল গ্রুপ, মানে বেনজিন বলা হয়, কার্বন তো sp2, তাহলে ওটা ওদিকে গেলে হবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে চলে গেল, তাহলে ডাবল বন্ড হয়ে গেল, এখানে OH হয়ে গেল, ঠিক আছে। আশা করা যায় এটা বুঝতে পারছি। তাহলে এইগুলো কী হবে, সব প্র্যাকটিস করলে ব্যাপারটা আরও ইজিয়ার হবে তোমাদের কাছে। এইখানে দেখো 1, 2, এটাও 3 হতে পারে, এটাও 3 হতে পারে, কেন? কারণ দুদিকেই হচ্ছে sp3 কার্বন, যাদের সঙ্গে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন যুক্ত আছে, ঠিক আছে। ট্রায়াড হিসাবে টটোমার এর স্ট্রাকচার আঁকার মেন যেটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে এই যে থার্ড যে কার্বনটা সেইখানে সেটা sp3 হতে হয় এবং তার সঙ্গে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকতেই হয়। তাহলে যদি আমি এই দিকে আমি বানাই ট্রায়াড, তাহলে কীরকম হবে দেখো, CH2 ডাবল বন্ড C আর CH2 CH3 এটা হয়ে যাবে। আরেকটা কী হবে যদি ডান দিকটাতে বানাই, তাহলে CH3C এটা OH হয়ে গেল, আর এইখানে ডাবল বন্ড হবে CH3, তাহলে দুখানা ট্রায়াড সম্ভব। তাহলে 1, 2, 3, এই 3টে স্ট্রাকচার কিন্তু একসঙ্গে
ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এখানেও এই দিকেও হতে পারে, এই দিকেও হতে পারে, কিন্তু দুটো ইকুইভ্যালেন্ট, তাই যে কোনো একদিকে দেখালেই হবে, তাই না? এখানে দুখানা হাইড্রোজেন আছে, তো একটা হাইড্রোজেন চলে যাবে এখানে, এটা 1, এটা 2, আর যদি এটা 3 বলি তাহলে এখানে লিখি, দেখো তাহলে এটা হয়ে গেল OH, আর এই 2 আর 3-এর মাঝখানে হয়ে গেল ডাবল বন্ড। তাহলে এরা দুজন হচ্ছে পরস্পরের টিটোইনল টটোমার। এখানেও তাই, 1, 2, এটা যদি 3 হয় তাহলে 2, 3-এর মাঝখানে ডাবল বন্ড, আর H চলে যাবে 1 নম্বরে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এইটা যদি আমরা সিস্টেমটা মনে রাখি তাহলে টটোমার বানানো খুবই সোজা হয়ে যাবে। আবার 1, 2 and 3 যে ফাংশনাল গ্রুপটা আছে, সেই ফাংশনাল গ্রুপটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, মাইনাস এম ইফেক্ট দেখাতে পারে এরকম, এবং তার সঙ্গে থার্ড পজিশনে একটা sp3 কার্বন, যার সঙ্গে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন। তাহলে কি হবে, এর যেটা টটোমার হবে, তাহলে CH3CH ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH। ঠিক আছে, এইচটা চলে গেল অক্সিজেনের সঙ্গে, ডাবল বন্ড এখানে চলে এলো। তারপর দেখো এটা হচ্ছে একটা সি সিঙ্গেল বন্ড, সি মানে অ্যালকেনের মতন, এন আর ইমিন, এটা হচ্ছে এন ইমিন থেকে ইন অ্যামিন তৈরি হয় 1 আর 2-এর মাঝখানে। অ্যাকচুয়ালি আমরা টটোমার যেহেতু বলছি যে ওরা ইকুইলিব্রিয়ামে থাকে, তাই জন্য রিভার্সিবল সাইনটা দেওয়া দরকার। এইখানে এইগুলোতে মানে জায়গা ছিল না বলে দিইনি আমি, তোমরা চেষ্টা করবে দিয়ে নেওয়ার, ঠিক আছে, যেটা পরস্পর ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে। তাহলে দেখো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2 হয়ে যাবে না, 1 আর 2-এর মাঝখানে সিঙ্গেল বন্ড, এইখান থেকে একটা H 3 নম্বর থেকে 1-এ চলে এলো, এটা CH2 হয়ে গেল। ঠিক আছে, এখানেও তাই 1, 2 and 3, তাহলে 3 নম্বর থেকে চলে গেল 1 নম্বরে, আর 2 আর 3-এর মাঝখানে ডাবল বন্ড হয়ে গেল, এটা নাইট্রোসো অক্সিম। ঠিক আছে, এটা নাইট্রো অ্যাসি। আবার আমরা চলে এসেছি সায়ানো, তাহলে 1, 2 and 3, তাহলে সায়ানো থেকে ইনইমিন তৈরি হয় না, ইনইমিন, একটা H এখান থেকে উঠে 3 নম্বর থেকে চলে গেল 1 নম্বর, তাহলে ইন এবং ইমিন একসঙ্গে, রিভার্সিবল সাইনটা দিয়ে দিলাম। এটা দেখো অলরেডি একটা ইমিন আমরা দেখতে পাচ্ছি, 1, 2 and 3, এটা একটা অ্যানিমিন, মানে এই এটার মতন, অ্যানিমিন থেকে ইনঅ্যামিন তৈরি হবে, অ্যানিমিন থেকে তৈরি হয়ে যাবে ইনঅ্যামিন, মানে এইখানে ডাবল বন্ড আর এইখানে সিঙ্গেল বন্ড, এটা 1, এটা 2, এটা 3, 2, 3 মাঝখানে ডাবল বন্ড চলে আসবে, এবং 1, 2-এর মাঝখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, 3 থেকে একটা প্রোটন 1-এ শিফট করলো। ঠিক আছে, এরপর আমরা আসছি স্পেস টটোমারে। স্পেস টটোমারটা কী বলতো, নতুন কিছুই না, এটা হচ্ছে জাস্ট ট্রায়াডের একটা এক্সটেনশন। ডায়াড তো আমরা বললাম একটাই এক্সাম্পল, আর দরকার নেই ওকে নিয়ে আলোচনা করার। ট্রায়াডটা মেনলি হবে, আর তার সঙ্গে স্পেস টটোমারের আলোচনাটা চলবে। এবার আমরা দেখলাম যে 1 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে শিফটিংটা হচ্ছে হাইড্রোজেনের। 3 নম্বর কার্বনে আমরা এরকম একটা এক্সাম্পল লিখেই নিই এখানে, ধরো C ডাবল বন্ড O আছে, এটা 1 নম্বর অ্যাটম, এটা 2 নম্বর অ্যাটম, আর এর সঙ্গে 3 নম্বর অ্যাটম হচ্ছে এমন একটা যেটা কিনা sp3, যার সঙ্গে হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেনটা, এই 3 নম্বর কার্বনের হাইড্রোজেনটা শিফট হবে কোথায়, 1 নম্বরে, আর 1, 2-এর মাঝখানে ডাবল বন্ড এখানে আসবে, এই হয়ে গেল ট্রায়াড। এইবার যদি দেখা যায় যে 3 নম্বর কার্বনটা sp3 না হয় sp2, তাহলে এই ঘটনার চান্স নেই। সেক্ষেত্রে আমরা দেখব যে যদি এরকম হয় যে এইটা sp2 ঠিক আছে, কিন্তু এই চেন যদি আরও এক্সটেন্ডেড হয় এবং সেখানে যদি কনজুগেশন থাকে, এবং কনজুগেশনের পরে ফাইনালি যদি একটা হাইড্রোজেন আমরা পাই যেটা sp3 এবং তার সঙ্গে একটা যুক্ত হাইড্রোজেন রয়েছে, তখন আমরা স্পেস টটোমারকে কনসিডার করি। কীরকম হয় দেখো, আমি এই জিনিসটা আমরা মেকানিজম পরে পড়বো, টটোমার কী করে তৈরি হয়। তো এই যে sp3 কার্বনের সঙ্গে এই ধরো কিটো গ্রুপটা রয়েছে, তো আমরা বলি যে এই যে বন্ডটা, এই বন্ডটা ধরো এখানে শিফট করলো, আর এই বন্ডটা ভেঙে গেল। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাব, এই যে ডাবল বন্ড পেয়ে যাবো এখানে, আর এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, O মাইনাস হয়ে যাবে। O মাইনাসটা এই যে হাইড্রোজেনটা যেটা প্রোটনটা লস করলো, সেই প্রোটনটা ওই O মাইনাসের সঙ্গে জুড়ে গিয়ে ফাইনালি OHটা হয়ে যায়। এই হচ্ছে মেকানিজম মোটামুটি। আমরা মেকানিজম আসলে অ্যাসিড এবং বেসিক দুটো মিডিয়ামই টটোমেরিজম হয় আর কি, আমরা ডিটেল পড়বো পরে, এখন জাস্ট একটু বোঝানোর জন্য বললাম যে এই হচ্ছে ঘটনা ঘটে। এবার যদি দেখা যায় যে
এই ক্ষেত্রে যদি দেখা যায় যে এই কার্বনটা ধরো sp2 কার্বন, sp2 মানে কীরকম, তখন তো আর এখানে যদি হাইড্রোজেন থাকেও সে তো আর ওইখানে এইভাবে যেতে পারবে না, শিফটিং হতে পারবে না। এবার কথা হচ্ছে যে যদি আমরা দেখি যে এইখানে এই যে কার্বনটা এইটা ধরো sp3 রয়েছে, তখন এইখানকার একটা হাইড্রোজেন কিন্তু যেতে পারবে ওই পর্যন্ত। কীরকম, এই বন্ডটা খুলে গেল এখানে, এই বন্ডটা এখানে চলে আসলো এবং এইটা এখানে চলে গেল। তারপরে আমরা যে টটোমারটা পাবো সেটা হচ্ছে এই যে sp3 কার্বন, এই যে দুটো বন্ড, একটা দুটো, এইটা হয়ে গেল ডাবল বন্ড, তারপর একটা হয়ে গেল সিঙ্গেল বন্ড, তারপর একটা হয়ে গেল ডাবল বন্ড, এবং এইটা হয়ে গেল OH। এই ধরনের টটোমেরিজম যখন হয় আমরা এটাকে বলি স্পেস টটোমার। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4 5, 5 নম্বর কার্বনটা এখানে sp3 উইথ অ্যাটলিস্ট 1 হাইড্রোজেন। তাহলে আমি বলতে চাইছি যে ট্রায়াডের সময় 3 নম্বর কার্বনটা sp3 এবং একটা হাইড্রোজেন সেখানে ছিল। তাহলে 3 নম্বরের বদলে 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, এরকম অড নাম্বারড কার্বনগুলো যদি sp3 হয় এবং তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে এবং পুরো সিস্টেমের সঙ্গে একটা কিটোন গ্রুপ শুরুতেই আছে, কিটোন ছাড়া অন্য গ্রুপ থাকলেও হবে, যা যা আমরা আগে দেখলাম নাইট্রোসো অমুক তমুক, কিন্তু বেসিক্যালি আমরা কিটোন গ্রুপ নিয়ে এই স্পেস টটোমারের আলোচনাটা করি, মানে কোশ্চেনটা ওখান থেকে খুব বেশি করে পরীক্ষায় আসে আর কি। সেখানে আমরা লিখবো এরকম যে অড নাম্বারড কার্বন অ্যাটম, odd numbered sp3 carbon atom with at least 1 hydrogen atom। যে odd numbered sp3 কার্বনের সঙ্গে একটাই মাত্র হাইড্রোজেন অ্যাটম যুক্ত আছে, ঠিক আছে, if conjugated with a keto group, যদি একটা কিটো গ্রুপের সঙ্গে একটা অড নাম্বারড sp3 কার্বন অ্যাটম উইথ আ হাইড্রোজেন যদি কনজুগেটেড অবস্থায় থাকে, দেন স্পেস টটোমেরিজম অ্যারাইজেস। তখন আমরা স্পেস টটোমেরিজম ব্যাপারটা পাই। স্পেস টটোমার যারা কম্পাউন্ডগুলো তৈরি হয় তারা পরস্পরের স্পেস টটোমার এরকম আমরা বলে থাকি। ঠিক আছে, এইটুকু লেখো। এইবার আমরা দু একটা এক্সাম্পল বলি। দেখো, তাহলে যদি এরকম থাকে যে এখানে ডাবল বন্ডও আছে, এইটা এমন একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ড টটোমেরিজম দেখাবে, এরকম কোয়েশ্চেন আছে পরীক্ষায়। 4টে কম্পাউন্ড থাকবে, এদের মধ্যে কে টটোমেরিজম দেখাবে না বা দেখাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যদি নাম্বারিং করি তাহলে আমরা দেখব যে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আবার ওই দিকে গেলে এটাও 3 নম্বর হতে পারে, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, আমি এই উপরে 3 নম্বরটা লাল কালি দিয়ে লিখি, তাহলে কি হচ্ছে, আমি দেখো এবার কি হচ্ছে, এই উপরে যে 3 নম্বর কার্বনটা লাল রঙের, এটা কিন্তু sp3 কার্বন, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে ওখানে। তাহলে এবার লাল কালি দিয়ে আমি এর আরেকটা টটোমার দেখাই, অ্যাকচুয়ালি আমি কি দেখাবো এখানে, ট্রায়াড দেখাবো, ট্রায়াড। কারণ লাল রঙের যে পয়েন্ট করা যে কার্বনটা 3 নম্বর, এটা কিন্তু 3 নম্বর কার্বনটাই যেহেতু sp3, তাহলে ট্রায়াড হবে। তাহলে আমরা এখানে যদি আমি OH লিখি আর যদি আমি এখানে ডাবল বন্ড দিই, তাহলে এ এবং এ পরস্পরের টটোমার, কিটোইনল টটোমার। আচ্ছা, এখানে যেটা ছিল H ডাবল বন্ডটা, এটা ইনট্যাক্ট থাকবে, যা ছিল। তাহলে এটা এবং এটা পরস্পরের কিটোইনল টটোমার, কী ধরনের, ট্রায়াড। আর নিচের পুরো এই সিকোয়েন্সটাকে আমি নীল কালি দেখিয়েছি, তাহলে নীল কালি দিয়ে যদি দেখাই তাহলে আমি আর একটা টটোমার পাবো। এবারে যেহেতু 5 নম্বর কার্বনটা হচ্ছে এখানে যেহেতু sp3 এবং এখানে যেহেতু হাইড্রোজেনটা আছে, তাহলে এই বন্ড যদি এখানে শিফট হয়, এই বন্ড এখানে শিফট হবে এবং এইটা এখানে OH হয়ে যাবে। তাহলে আমরা এরকম একটা টটোমার পাবো, এটা হচ্ছে OH, এখানে হচ্ছে ডাবল বন্ড, এখানে হচ্ছে ডাবল বন্ড। তাহলে এইটা যদি কম্পাউন্ড 1 হয়, এটা যদি কম্পাউন্ড 2 হয়, এটা যদি কম্পাউন্ড 3 হয়, তাহলে আমরা বলবো যে 1 এবং 2 পরস্পরের কী ধরনের টটোমার,
কিটোইনল সবাই, কিটোর সঙ্গে ইনল, এটাও কিটোর সঙ্গে ইনল, কিটোইনল টটোমেরিজম। কিন্তু 1 এবং 2 পরস্পরের ট্রায়াড, আর 1, 3 হচ্ছে স্পেস টটোমার। ক্লিয়ার? এবার স্পেস টটোমার সংক্রান্ত কয়েকটা কোয়েশ্চেন দেখো। রাইট টটোমার্স অফ দ্য ফলোইং। স্পেস টটোমার নাকি সেটা বলেনি, তো এখানে অনেক রকম পসিবিলিটি আছে। প্রথমটা দেখো, তো সি ডাবল বন্ড মানে কিটোন, তাহলে এটা 1 নম্বর অ্যাটম, এটা 2, 3, 4, 5। দেখো 1 থেকে 5 পর্যন্ত অল্টারনেট সিঙ্গেল ডাবল বন্ড আছে, মানে কনজুগেটেড পুরোটা। এবং 5 নম্বর কার্বনটা sp3 উইথ 2 হাইড্রোজেন্স। তাহলে নিশ্চয়ই এখানে আমরা স্পেস টটোমার পাবো। তাহলে কি পাবো? এটা হয়ে যাবে OH। আর সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ডগুলোর কী হবে? পজিশন অল্টার হয়ে যাবে। ডাবল বন্ড যেটা ছিল সেটা হয়ে গেল সিঙ্গেল, তারপরে 2, 3 ছিল সিঙ্গেল বন্ড, এটা হয়ে গেল ডাবল, তারপরে সিঙ্গেল ডাবল। ঠিক আছে? আর এই বাঁদিকে একটা ডাবল বন্ড অলরেডি আগে থেকেই ছিল, সেটা তো কোনো কাজে লাগলো না, সেটা যেমন ছিল তেমন থেকে গেল। তারপর দেখো এটা, এখানেও 1, 2, 3, 4, 5। আবার 1, 2 বাঁদিকে এই যে 3 নম্বর কার্বন, এটা কিন্তু নিজেই sp3, সুতরাং এটা ট্রায়াডও এখানে সম্ভব। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস পাবো। প্রথমটা যদি ট্রায়াড লিখি তাহলে OH লিখবো, আর বাঁদিকে ডাবল বন্ড দেবো, ডান দিকেরটা যেমন ছিল ছিল। আর যদি আমরা স্পেস টটোমার লিখি তাহলে আমরা কীরকম দেবো? এখানে ডাবল বন্ড দেবো এবং এখানে ডাবল বন্ড দেবো। খুব ভালো করে লক্ষ্য করো। এবার এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল কম্পাউন্ড, সেই হিসাবে আমরা বলবো যে এই গিভেন যে কম্পাউন্ড 2 নম্বর, এটা মানে ট্রায়াড হিসেবে টটোমার তৈরি করবে না স্পেস টটোমার হিসেবে টটোমার তৈরি করবে, কোন দিকে ও যেতে চাইবে। ঠিক আছে? এখান থেকে এদিকে আসতে চাইবে নাকি এখান থেকে এদিকে আসতে চাইবে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, এখানে OH এর সঙ্গে ও থেকে পুরো এত পর্যন্ত এক্সটেন্ডেড একটা কনজুগেশন আছে, তাই না? অক্সিজেন যদি লোন পেয়ারটা এখানে ডোনেট করে, এক্সটেন্ডেড কনজুগেশন। কিন্তু আমরা এখানে দেখছি ক্রস কনজুগেশন আছে, ডাবল বন্ডের সঙ্গে অক্সিজেনের এখানে রেজোনেন্স হতে পারে, আবার এর সঙ্গে এই ডাবল বন্ডেরও রেজোনেন্স হতে পারে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে বলবো ক্রস কনজুগেশন আছে, আর এখানে আমরা বলবো এক্সটেন্ডেড কনজুগেশন আছে। তাহলে এক্সটেন্ডেড কনজুগেশন অবভিয়াসলি বেশি স্টেবল প্রোডাক্ট দেবে, তাই আমরা বলবো যে ট্রায়াড হিসাবে যে টটোমারটা পেলাম তার থেকে স্পেস টটোমার হিসেবে যেটাকে পাবো সেটা অনেক বেশি পরিমাণে তৈরি হবে আর কি, বা বেশি স্টেবল হবে। এই যে কম্পাউন্ড দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4 and 5, 5 নম্বর কার্বনটা sp3 কার্বন, কিন্তু সেখানে কোনো হাইড্রোজেন নেই, দুটো মিথাইল গ্রুপ আছে। তাহলে যেহেতু কিটোন গ্রুপের সঙ্গে যুক্ত অড নাম্বারড কার্বন sp3, অথচ সেখানে কোনো হাইড্রোজেন নেই, তাই এখানে স্পেস টটোমার সম্ভব নয়। আর এদিকে তো সম্ভবই নয়, কারণ এগুলো তো sp2 কার্বন সবাই। তাহলে আমরা বলবো যে এর কোনো টটোমার তৈরি হবে না, বা অন্য কথায় বলতে গেলে এই কম্পাউন্ডটা টটোমেরিজম দেখাবে না। ওই যে বললাম এরকম কোয়েশ্চেন আসতে পারে যে এদের মধ্যে কোনটা টটোমার দেখাবে না, বা এদের মধ্যে টটোমেরিজম দেখাবে না, বা টটোমার সম্ভব নয় কার, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তখন আমাদের জাস্ট এইগুলোই মাথায় রাখতে হয় যে ট্রায়াড হচ্ছে বা স্পেস টটোমার হচ্ছে, এগুলো খালি চেক করতে হয়। ঠিক আছে? এখানে দেখো আবার 1, 2, 3, 4, 5 অড নাম্বারড কার্বন sp3, এবং সেখানে হাইড্রোজেন আছে, তাহলে এখানে অবশ্যই হবে। তাহলে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এইটা হয়ে গেল ডাবল বন্ড, এখানে হয়ে গেল OH। ঠিক আছে? খুব ভালো করে লক্ষ্য করে, যখন আমরা স্পেস টটোমার বানাচ্ছি তখন সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ডগুলো অল্টারনেট হয়ে যাচ্ছে। ফার্স্ট স্ট্রাকচারে যেখানে যেখানে ডাবল বন্ড ছিল সেটা ওখানে হয়ে গেছে সিঙ্গেল, আর যেখানে ছিল সিঙ্গেল সেখানে হয়ে গেছে ডাবল। ঠিক আছে? এখানটা দেখো 1, 2, 3, 4, 5, 6। এবার এই যে 3, 4, 5, 6 সবাই হচ্ছে sp2 কার্বন, কোনো sp3 কার্বন নেই। sp3 কার্বন নেই মানে এখানে টটোমার হবে না। যদি ডান দিকটা এটা H না হয়, যদি এটা মিথাইল বা অন্য কোনো অ্যালকিল গ্রুপ হতো, তাহলে তার sঙ্গে যদি হাইড্রোজেন থাকতো, sp3 যেহেতু হতো কার্বনটা, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারতাম যে টটোমেরিজম হচ্ছে, যেমনটা ওই 7 নম্বর কম্পাউন্ডে আছে। 6 নম্বরটা করে নিয়ে আগে। তাহলে আবার দেখো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আবার 2-এর পরে এই দিকেও 3 আসা যায়, তাহলে এদিকে যদি 3 আসি তাহলে এদিকে একটা ট্রায়াডের একটা পাবো, আর স্পেস টটোমার পাবো।
তাহলে ট্রায়াড যদি লিখি তাহলে কী লিখবো, তাহলে এই বাঁ দিকটাতে ডাবল বন্ড করে দেবো, আর এইটা যেমন ছিল থাকলো, ঠিক আছে। আর যদি এটা কী পেলাম আমরা, এটাকে আমরা কী বলছি, ট্রায়াড। আর যদি স্পেস টটোমার লিখি, স্পেস টটোমারটা আমি অ্যাকচুয়ালি এখানে লিখছি, নিচে জায়গা আছে। স্পেস টটোমার যদি লিখি তাহলে কী লিখবো, এই যে হাইড্রোজেনটা এখানে আসবে, মানে ডাবল বন্ড এখানে, তারপর সিঙ্গেল, তারপর ডাবল, তারপর সিঙ্গেল। তাহলে এখানে ডাবল, সিঙ্গেল অ্যান্ড ডাবল, এই হয়ে গেল আমাদের স্পেস টটোমার। ঠিক আছে, এটা হয়ে গেল কত, 7, 6, 7এরটা দেখো এখানেও তাই, 1, 2, এটাও 3 হতে পারে, আবার এদিকে 3, 4, 5, 3, 4, 5, 6, 7, এদিকেও হতে পারে। ঠিক আছে, তাহলে আবারও আমি দুটো ছবি আঁকছি। একটা ট্রায়াডের যদি ছবি আঁকি তাহলে এখানে OH, এখানে ডাবল বন্ড, এটা হয়ে গেল ট্রায়াড। আর যদি স্পেস টটোমার আঁকি, অ্যাকচুয়ালি এখানে আমার জায়গা শর্ট বলে আমি এরকম করে করছি, আদারওয়াইজ রিভার্সেবল সাইন দিয়ে দেখানোটা ঠিকঠাক আর কি। ঠিক আছে, যদি আমি এর স্পেস টটোমার দেখাই তাহলে কী হবে দেখো, OH, এটা হয়ে গেল ডাবল বন্ড, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, এইটা হয়ে গেল লাস্টেরটা ডাবল। ঠিক আছে, এইটা প্রথম কম্পাউন্ডের স্পেস টটোমার। আটেরটাও দেখো একই রকম, দেখো 1, 2, 3, 4 and 5, তাহলে NH2 হয়ে যাবে, এটা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এটা ডাবল বন্ড হয়ে যাবে, এদিকে এটা ছিলই, সেটা রয়ে গেল। ঠিক আছে, 9 নম্বর দেখো, 9 নম্বরে দেখো এটা 1, এটা 2, 3, 4, এটা 5, 6, 7, 8, 9, 1 থেকে 9 পর্যন্ত কিন্তু কনজুগেশনে আছে, মানে দেখো অল্টারনেট, এখান থেকে পুরো এখান পর্যন্ত অল্টারনেট সিঙ্গেল ডাবল বন্ড। ঠিক আছে, এইবার 9 নম্বরটা যেহেতু অড নাম্বারড কার্বন, sp3 এবং ওখানে হাইড্রোজেন আছে, সুতরাং অবশ্যই স্পেস টটোমার সম্ভব। তাহলে এটা হয়ে গেল OH, এটা এরকম হয়ে যাবে অল্টারনেট সিঙ্গেল এবং ডাবল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, আর লাস্ট যে এক্সাম্পলটা, এটা একটু ট্রিকি এক্সাম্পল, এই জন্য আমি স্টার মার্ক করে রাখলাম। এখানে দেখো 1, 2, 3, 4 and 5, 5 নম্বর পরমাণুটা কার্বন পরমাণু নয়, নাইট্রোজেন পরমাণু, এবং যেহেতু এইখান থেকে এই পর্যন্ত কনজুগেশনটা এক্সটেন্ডেড আছে, সুতরাং এই নাইট্রোজেনটাও মানে sp3 নাইট্রোজেন না, sp2 স্টিল। এখানে যেহেতু নাইট্রোজেন, এখানে কিন্তু আমরা স্পেস টটোমার দেখতে পাই, অর্থাৎ এই হাইড্রোজেনটা স্পেস টটোমেরিজমে অংশ নেবে, এবং আমরা ফাইনালি একটা এরকম কম্পাউন্ড পাবো। ঠিক আছে, এটা কেন হচ্ছে, কারণ এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হয়ে গেল সেই কারণে। আচ্ছা, টটোমেরিজমের টাইপ পড়ার পরের পর আমরা পড়বো ইনোলাইজেবল হাইড্রোজেন কাকে বলে। ইনোলাইজেবল হাইড্রোজেন মানে হচ্ছে এমন হাইড্রোজেন যেটার জন্য ইনোলাইজেশন হয়, অর্থাৎ কিটো থেকে ইনল তৈরি হয়। তো দেখো একটা সহজ এক্সাম্পল যা লেখা আছে এখানে, সেটা বলার আগে একটা সহজ এক্সাম্পল বলি। ধরো যাক CH3CO একটা H আছে, অ্যাসিডালডিহাইড। তাহলে এই যে কার্বনটা আমি যদি নাম্বারিং যদি আমি করি তাহলে এটা 1 নম্বর অ্যাটম, এটা 2 নম্বর অ্যাটম, এটা 3 নম্বর অ্যাটম। তো 3 থেকে হাইড্রোজেন কোথায় যাবে, 1-এ। 3 থেকে হাইড্রোজেন চলে যাচ্ছে 1 নম্বরে, আর 2, 3-এর মাঝখানে চলে আসলো ডাবল বন্ড। তাহলে এই যে হাইড্রোজেনটা 3 থেকে 1-এ গেল বলেই আমরা কিটো থেকে কি পেয়ে গেলাম, ইনল পেয়ে গেলাম। আমরা বললাম যে ইনল তৈরি হলো, মানে ইনোলাইজেশন প্রসেসটা হচ্ছে ইনোলাইজেশন, যে প্রসেসের মাধ্যমে ইনল তৈরি হয়। তাহলে তৈরি হলো কেন, 3 নম্বর থেকে একটা হাইড্রোজেন 1-এ গেল তাই। 3 নম্বরে এই কার্বনটা হচ্ছে আমরা জানি sp3 কার্বন। তাহলে এখানে sp3 কার্বনটা সরাসরি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে, CHO গ্রুপের সঙ্গে যুক্ত আছে, -M গ্রুপের সঙ্গে যুক্ত আছে। তাহলে -M গ্রুপের সঙ্গে সরাসরি যুক্ত sp3 কার্বন, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন, যার শিফটিংয়ের জন্য ইনোলাইজেশন হলো বা ইনল তৈরি হলো। এবার এই ধরনের হাইড্রোজেন কটা আছে এখানে, এই 3 নম্বর যে অ্যাটম মানে কার্বন, সেখানে 3খানা হাইড্রোজেন আছে,
এই তিনখানা হাইড্রোজেনই হচ্ছে ইনোলাইজেবল। যদি আমরা লেবেলিং করি তিনটেকে 1 2 3 করে, তাহলে আমরা বুঝবো যে 1 নম্বরটাও ওখানে যেতে পারে, 2 নম্বরটাও যেতে পারে, 3 নম্বরটাও যেতে পারে, এবং সেটা হয়তো পর্যায়ক্রমে হয়ও, কারণ যেহেতু পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে। এইবার কথা হচ্ছে যে এবার যদি এটা কিটো ইনল না হয় অন্য কোনো সিস্টেম হতো, ধরা যাক আমি বলছি CH3 CH2, এখানে ধরো NO মানে নাইট্রোসো, তাহলে নাইট্রোসোতে 1 2 3 3 নম্বর কার্বনে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো কিন্তু 3 থেকে 1-এ যাওয়ার ফলে অন্য যে টটোমার সেটা তৈরি হবে। সেটা কীরকম দেখো, তাহলে CH, এখানে ডাবল বন্ড N, এখানে হয়ে গেল OH, অর্থাৎ আমরা পেয়ে গেলাম অক্সিম। তাহলে অক্সিম পাওয়ার জন্য 3 নম্বর পরমাণুর সঙ্গে যুক্ত 3 নম্বর কার্বন পরমাণু এখানে sp3, তার সঙ্গে যুক্ত কটা হাইড্রোজেন? দুটো। তো দুটো হাইড্রোজেনই 3 থেকে 1-এ যেতে পারে। তো এখানে দুখানা এমন হাইড্রোজেন আছে যাদের অসিলেশনের জন্য অন্য যে টটোমার সেটা তৈরি হতে পারলো। এবার ইনল যখন তৈরি হচ্ছে, আমরা বলছি যে এই যে হাইড্রোজেন 3টে যারা কিনা ইনল তৈরি করতে পারে শিফটিংয়ের, নিজেদের শিফটিংয়ের মাধ্যমে, আমরা এদেরকে বলছি ইনোলাইজেবল হাইড্রোজেন। মানে এরা ইনোলাইজেশন যে প্রক্রিয়াটা, অর্থাৎ ইনল তৈরি হওয়ার যে প্রসেসটা, সেইটা ঘটছে কাদের জন্য? এদের জন্য। কিন্তু এখানে তো নাইট্রোসো থেকে তো অক্সিম তৈরি হচ্ছে, ইনল তো তৈরি হচ্ছে না, নাইট্রোসো অক্সিম। তাহলে অক্সিম তৈরি করতে সাহায্য করছে কোন দুটো হাইড্রোজেন? এই দুটো হাইড্রোজেন, যাদের শিফটিংয়ের জন্য নাইট্রোসো থেকে অক্সিম তৈরি হচ্ছে। এবার নাইট্রোসো অক্সিম, নাইট্রো অ্যাসি, আরও আমরা 4-5 রকমের সিস্টেম পড়লাম, বা একটা ডায়াডও আমরা পড়লাম শুরুতে, সায়ানাইড আর আইসোসায়ানাইড। তো এই যে হাইড্রোজেনগুলো যারা কিনা এক পজিশন থেকে অন্য পজিশনে শিফট করছে, সিস্টেম আলাদা আলাদা সিস্টেমের ক্ষেত্রে আবার এই হাইড্রোজেনগুলোকেও আমরা যদি আলাদা আলাদা নাম দিই আর কি, সেক্ষেত্রে সবগুলো সত্যিই মনে রাখা অসম্ভব। সেই কারণে ইন জেনারেল সবগুলোর ক্ষেত্রে যতগুলো ফাংশনাল গ্রুপ থাকতে পারে, এখানে এটাও একটা, বুঝতেই পারছো এটা একটা -M গ্রুপ, এই -M গ্রুপের সঙ্গে সরাসরি একটা sp3 কার্বন আছে, যার সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাই হচ্ছে এনোলাইজেবল হাইড্রোজেন। তো সবার ক্ষেত্রেই আমরা বলি এনোলাইজেবল হাইড্রোজেন। এরকম না যে নাইট্রোসো থেকে ইনল তৈরি হবে, তা নয়, নাইট্রোসো থেকে অক্সিমই তৈরি হবে, কিন্তু ইন জেনারেল আমরা এটাকে ইনোলাইজেবল হাইড্রোজেনটাই বলি, এই নামটাই দিই আর কি। এবার হতে পারে যে এই sp3 কার্বনটা যেখানে কিনা ইনোলাইজেবল হাইড্রোজেনগুলো আছে, তারা সরাসরি -M গ্রুপের সঙ্গে যুক্ত নাও থাকতে পারে, যেমনটা আমরা স্পেস টটোমারে দেখলাম। তার মানে লিখছি এখানে যে দ্য হাইড্রোজেন অ্যাটম হুইচ পার্টিসিপেটস ইন টটোমেরিজম ইজ কল্ড ইনোলাইজেবল হাইড্রোজেন। যে হাইড্রোজেনটা টটোমেরিজমে পার্টিসিপেট করে, মানে হচ্ছে যার মাধ্যমে একটা থেকে অন্য টটোমারটা তৈরি হয়। আর এখানে যেটা স্পেশাল যেটা কথাটা সেটা লিখছি যে দিস ইনোলাইজেবল হাইড্রোজেন অ্যাটম ইজ অ্যাটাচড টু অ্যান sp3 কার্বন, sp3 কার্বনের সঙ্গে যুক্ত থাকে, হুইচ ইন টার্ন, যে sp3 কার্বনটা আবার ইন টার্ন মানে পরবর্তীকালে, ইজ অ্যাটাচড টু এ -M গ্রুপ, এই sp3 কার্বনটা একটা -M গ্রুপের সঙ্গে অ্যাটাচড আছে। এবার এখানে এটা ডাইরেক্টলি অর থ্রু কনজুগেশন, মানে এরকম হতে পারে যে এই, তাহলে এই হচ্ছে সেই sp3 কার্বন, এটা হচ্ছে sp3, এটা কনজুগেশনের থ্রু দিয়ে এই -M গ্রুপের সঙ্গে অ্যাটাচড হয়েছে। তো এই sp3 কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো আছে তারা হচ্ছে ইনোলাইজেবল হাইড্রোজেন। ক্লিয়ার? এইবার আমরা বেশ কিছু এক্সাম্পল আমি এখানে বোর্ডে আঁকবো, বেশ কিছু স্ট্রাকচার আঁকবো, সেই স্ট্রাকচারগুলোতে কটা করে ইনোলাইজেবল হাইড্রোজেন আছে সংখ্যাটা কাউন্ট করতে হবে। তো দেখো বলছে ফাইন্ড এ নাম্বার অফ ইনোলাইজেবল H অ্যাটমস ইন দ্য ফলোয়িংস। তাহলে প্রথমটায় এই যে -M গ্রুপ, তার সঙ্গে কোনো sp3 কার্বন নেই, সুতরাং এখানে আনসার হচ্ছে কত? 0। এখানে দেখো 1 2 আর এটা 3, তাহলে sp3 কার্বনে কটা হাইড্রোজেন? 3টে, তাহলে 3খানা হচ্ছে ইনোলাইজেবল হাইড্রোজেন। এখানে -M গ্রুপের এদিকেও একটা sp3 কার্বন আছে আর এদিকেও একটা আছে, দুটোতেই 3টে করে, টোটাল 6টা ইনোলাইজেবল হাইড্রোজেন। এখানে দেখো 2খানা ইনোলাইজেবল হাইড্রোজেন। এটা চলে আসো 1 2 3 নম্বর কার্বন sp2, 4 5 নম্বর কার্বন sp3, সেখানে 3খানা ইনোলাইজেবল হাইড্রোজেন আছে। এখানে চলে আসো 1 2, আর এইখানে এই পুরো যেখানেই যাও না কেন সবই sp2 কার্বন, কোথাও sp3 কার্বন নেই, তাহলে এখানে আনসার হচ্ছে 0। ঠিক আছে?
এটা হচ্ছে বেনজিনওয়ালা অনেক সময় PH বা C6H5 এই হিসেবেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এখানে দেখো PH আছে দুদিকেই, তাহলে কোথাও PH গ্রুপে কোনো sp3 কার্বন নেই, সুতরাং এখানে হয়ে যাবে 0। কিন্তু এইখানটায় হবে দেখো 1 2, রিংয়ের দিকে আসলে হবে না, কিন্তু এইখানে একটা sp3 কার্বন ডিরেক্টলি আছে, ট্রায়াড হবে, তিনটে, এই তিনটে হচ্ছে এনোলাইজেবল হাইড্রোজেন। এখানে আসো, এখানে দুটো আছে আর এখানে কটা আছে, একটা আছে, তাহলে টোটাল তিনটে এনোলাইজেবল হাইড্রোজেন। এখানে চলে আসো, এখানে দুটো, টোটাল চারটে। এখানে চলে আসো 1 2 3 4 and 5, তো এখানে তিনটে আছে আর এইখানে দুটো আছে, টোটাল 5খানা এনোলাইজেবল হাইড্রোজেন। এখানে চলে আসো, দুটো চারটে। এখানে চলে আসো, এই গ্রুপের রেসপেক্টে এই একটা আর এই একটা, এই দুই জায়গায় ট্রায়াড হবে, চারটে হাইড্রোজেন। আবার এইটার রেসপেক্টে, এই গ্রুপের রেসপেক্টে এইখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তা টোটাল 1 2 3 4, চারটে পজিশনে 4 দুগুণে 8টা হাইড্রোজেন এখানে এনোলাইজেবল অ্যাভেলেবেল। এখানে দেখো এই গ্রুপের রেসপেক্টে এই একটা sp3 কার্বন আর এই একটা, আর এই গ্রুপের রেসপেক্টে ওই একটা আর এই একটা, তা টোটাল 6টা টোটাল 3টে sp3 কার্বনে টোটাল 6টা হাইড্রোজেন আছে, তো 6টা এনোলাইজেবল হাইড্রোজেন। এখানে চলে আসো, এইটা sp3, এইটা sp3, এইগুলোতে তো আর কিছু হবে না, কারণ ডিরেক্টলি sp3, কোনো তো এখানে কনজুগেশন নেই, তাহলে 2 দুগুণে 4টে এনোলাইজেবল হাইড্রোজেন। এই দুটোতে আসো, খুব ইন্টারেস্টিং, ব্রিজহেড কার্বন দেখতে পাচ্ছি আমরা। এবার 1 2 and 3, এই 3 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন আছে, আমরা এমনি দেখিয়ে দিচ্ছি ওখানে হাইড্রোজেন আছে। তো 3 নম্বর কার্বনের হাইড্রোজেনটা যদি 1 নম্বরে চলে আসে, তাহলে 2 3-এর মাঝে ডাবল বন্ড আসবে। যেহেতু এটা ব্রিজ হেড কার্বন অ্যাটম, ব্রিজ হেড কার্বন অ্যাটমে যদি ডাবল বন্ড আসে, মানে যদি sp2 হাইব্রিডাইজড হয়ে যায়, মানে হয়ে যেতে পারে না আর কি। ব্রিজ হেড কার্বন কখনোই প্লেনার জিওমেট্রি অর্থাৎ sp2 হাইব্রিডেশন সেইটাতে যেতে পারে না। সুতরাং এইখানে একটা হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি বটে, কিন্তু এইটা এনোলাইজেবল না। আর যদি এইদিকে আসি, তাহলে এই কার্বনের সঙ্গে তো কোনো হাইড্রোজেন নেই, তাহলে এখানে এনোলাইজেবল হাইড্রোজেন টোটাল হয়ে গেল 0। কিন্তু আমি যদি এই পরেরটায় যাই, তাহলে এটা এনোলাইজেবল না হলেও এইখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, তাই না? তাহলে এখানে একটা এনোলাইজেবল হাইড্রোজেন আছে। এখানে চলে আসো, আমি একটু আগে বলেছিলাম, একটা স্টার মার্ক দিয়েছিলাম যে নাইট্রোজেন যদি থাকে এরকম রিংয়ের মধ্যে, তার সঙ্গে যদি H থাকে, তাহলে সেইটা অবশ্যই এনোলাইজেবল হয়। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে C ডবল বন্ড কিটোন, তাহলে 1, এটা 2 3 4 5, মানে অড নাম্বারড অ্যাটমে হাইড্রোজেন আছে একটা, তাহলে এই একটা হাইড্রোজেনটা কিন্তু অবশ্যই এনোলাইজেবল। এখানে আসো, দেখো নাইট্রোসো গ্রুপ আছে, তাহলে 1, এটা 2, এটা 3 4 5, এটা 6, এটা 7, 7 নম্বর অ্যাটমে কিন্তু একটা হাইড্রোজেন আছে, তাহলে অড নাম্বারড অ্যাটমে হাইড্রোজেন আছে, মানে এটা এনোলাইজেবল, ঠিক আছে। আর এখানটায় আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 and 5, 5 নম্বর কার্বনটা sp3, কিন্তু ওখানে কোনো হাইড্রোজেন নেই, তাই এনোলাইজেবল হাইড্রোজেন হচ্ছে 0, ঠিক আছে। কপি করো। তাহলে টটোমেরিজমের প্রথম ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আমরা এরপর থেকে কন্টিনিউ করব, আমরা অ্যাসিড এবং বেসিক মিডিয়ামে কীভাবে টটোমেরিজম প্রসেসটা ঘটে তার মেকানিজম দেখব, এবং তারপর আরও ফার্দার যা আছে সেগুলো আলোচনা করব। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে। আর অবশ্যই যারা আমার চ্যানেলে তোমরা নতুন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসটা পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। টাটা।